নির্বাচন হবে। আমি মনে করি যারা নির্বাচিত হয়ে আসবে, এখন এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংবিধান সংশোধনের জন্য আমাদের যেটা দরকার, আমাদের একটা গণপরিষদের নির্বাচন দরকার, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দরকার, এবং সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সংবিধান প্রণয়নের পর নিজেকে অবলুপ্তও করতে পারে, অথবা নিজে আরো কয়েক বছর সরকার পরিচালনার দায়িত্ব হবে। নির্বাচন হবে, আসলে নির্বাচন হতে হবে। নির্বাচন না হলে বর্তমান সরকার কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না। প্রশ্নটা হচ্ছে নির্বাচনটা কখন হবে, এটা আমরা এখনো জানি না। কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে নির্বাচনটা কোন শর্তে হবে। এই নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সংবিধান প্রণয়ন করবেন। আপনি জানেন 1947 সনের ভারতীয় স্বাধীনতার পর ভারত 3 বছর নিয়েছিল, এত দক্ষ ভারত সরকার 3 বছর নিয়েছিল সংবিধান প্রণয়ন করতে, আর পাকিস্তান 9 বছর নিয়েছিল। কিন্তু 1972 সনে শেখ মুজিবের সরকার 1 বছরের মধ্যে এই সংবিধান প্রণয়ন করেন। কিন্তু দ্রুত করলে একটা কথা আছে না, জাস্টিস হারিড ইজ জাস্টিস বেরিড। অতি তাড়াতাড়ি সংবিধান প্রণয়ন করে তিনি তখন হাততালি দিয়েছিলেন, কিন্তু সংবিধানটা ছিল মারাত্মক ত্রুটিপূর্ণ। তারপরে যে এতগুলো সংশোধনী হলো, কিন্তু সেই মারাত্মক ত্রুটি দূরীভূত হয়নি। এই সংবিধানে শ্রমিকদের ধর্মঘটের অধিকার নাই, এই সংবিধানে বাক স্বাধীনতার উপর নানা রকমের 6 প্রকার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই সংবিধান তো গণতান্ত্রিকই না, কাজে সংবিধানকে গণতান্ত্রিক করতে হবে। কিন্তু এটা করবে কে? অথরিটি। এই বর্তমান ইনসারেকশনারি সরকার যদি সংবিধানকে বাতিল ঘোষণা করতো, সামরিক সরকার যেমন করে, তাহলে এক কথা ছিল। যেহেতু তারা বাতিল করেননি, তারা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, এখন তাদেরকে অবশ্যই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন দিতে হবে। সেই নির্বাচন একটা পদ্ধতি আছে বাংলাদেশে, তথাকথিত রেফারেন্ডাম দেওয়া। এটা কিন্তু মারাত্মক হবে। রেফারেন্ডাম অনেক দল মানবে না, আমি যতটুকু বুঝতে পারি। বরঞ্চ হবে নির্বাচন দিয়ে। এখন যে আমার বন্ধুর কথা বললেন ডক্টর আলী রিয়াজ সাহেব, তার সাথে আবার দেখাও হয়েছে, আমাকে ডেকেছিলেন সাক্ষ্য দেওয়ার জন্য, আমি কথাও বলেছি। তো তাদেরকে আমি এই পরামর্শ দিয়েছি, সংবিধানটা হবে সংক্ষিপ্ত। সংবিধানে এত কথা থাকে না। এখানে অডিটর এন্ড কন্ট্রোলার জেনারেল, নির্বাচন কমিশনের গঠন, এত কথা সংবিধানে কোথাও থাকে না পৃথিবীতে। এখানে একটা অদ্ভুত ধরনের খিচুড়ি সংবিধান লিখেছে, লোকে প্রশংসা করে। ডক্টর কামাল হোসেন খুব বিরাট সংবিধান বিশেষজ্ঞ। এই সংবিধান গুলো তো আমার মনে হয় সংবিধান বিশেষজ্ঞ বলেই মনে হয় না আমার। এবং আনিসুজ্জামানের যে বাংলা, সেটা তো অত্যন্ত জগা খিচুড়ি বাংলা, ও তো বাংলা ভাষাও আয়ত্ত করেনি। এই কথাতে আমি আর যাচ্ছি না। বাংলাদেশে একটা সহজ বুদ্ধ ভাষায় জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 3টা জিনিস, আইনসভা, রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীর প্রশাসন এবং বিচার বিভাগ, এই 3টাই হচ্ছে সংবিধানের মূল অঙ্গ। আর এর প্রথমে থাকবে যে অধিকারগুলো জনগণ কখনোই আত্মসমর্পণ করবে না বা ছেড়ে দেবে না। এই তো সংবিধানের মোট 4টা ভাগ। প্রথম ভাগ হচ্ছে মৌলিক অধিকার, দ্বিতীয় ভাগ হচ্ছে সংবিধান অথবা গঠনতন্ত্র, যার মধ্যে আছে আইনসভার গঠন, মানে সেটা এককক্ষ হবে না দ্বিকক্ষ হবে, কথায় কথায় বললাম। সদস্য সংখ্যা 300 হবে না 400 হবে, এগুলি পুনর্বিবেচনার অবকাশ আছে, যেহেতু এখন জনসংখ্যা বাড়ছে। তো আমি বলছি যে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনীটা কে করবে? এটা করতে পারে একমাত্র গণপরিষদ। গণপরিষদ, সেই গণপরিষদের পরে আবারও নির্বাচন হতে পারে, কারণ বছরে 2বার নির্বাচন হতে পারে। গণপরিষদ যখন সংবিধান গঠন করে যাবে, তখন ইট উইল ডিসলভ ইটসেলফ। যারা সার্থকভাবে কনস্টিটিউশন তৈরি করবে, তখন তারা আবার নির্বাচন দিয়ে আসবে। স্যার, এখানে আমার শেষ প্রশ্ন, সকল বিবেচনাতেই তো বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার, যাদের আসলে জনগণের ম্যান্ডেট জিজ্ঞেস করলে যারা বলে যে জুলাই গণ অভ্যুত্থানই তাদের ম্যান্ডেট, তাদের তো আসলে সংবিধানটা সংস্কার করার কথা না। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে যারা আসবে তারাই সংবিধান সংস্কার করবে, সেটা আপনিও বলছিলেন। এবং প্রয়োজনে না, এইটাই প্রয়োজন যে গণপরিষদে সেটিকে জানতে চেয়ে তারপরে সেটি করবে। সেই ক্ষেত্রে এই সরকার আসলে সংবিধান সংস্কারের দায়িত্বটা নিল কেন নিজের হাতে? এবং জিজ্ঞেস করলে তারা খুব ক্ষেপে যায় স্যার। তারা বলে তো জুলাইতে আন্দোলন কি হয়েছে এক স্বৈরাচারকে বাদ দিয়ে আরেক স্বৈরাচারকে আনার জন্য, তাহলে তো বিএনপিকে আনার জন্য আপনি পাগল হয়ে গেছেন। এগুলি কথাবার্তা শুনতে হয় স্যার। তারা এই সংস্কারে না না, আমি এই সমস্ত অনির্ধারিত কথা নিয়ে মন্তব্য করব না। আমি শুধু 2টো উদাহরণ দিই আপনাকে। পৃথিবীর যে সমস্ত দেশে বড় বড় বিপ্লব হয়েছে, ইংল্যান্ডে হয়েছে, এর আগে নেদারল্যান্ডসে হয়েছে, এরপরে ফ্রান্সে হয়েছে, রাশিয়া হয়েছে, চীনে হয়েছে, আর ছোটগুলো বাদ দিচ্ছি আমি। এইগুলিতে হচ্ছে কি, যেমন রাশিয়ার উদাহরণটাই দেন, যেটাকে আমরা বলেছি সমাজতান্ত্রিক বিপ্লব। তার আগে এটা গণতান্ত্রিক বিপ্লব সেখানে হয়েছিল। যারকে যখন ক্ষমতাচ্যুত করা হয় 1917 সনের ফেব্রুয়ারি মাসে, তখন একটা অস্থায়ী সরকার হয়েছিল ক্যারেনস্কি নামক এক ভদ্রলোকের নেতৃত্বে। 8 মাসের মধ্যে অক্টোবর মাসে, রাশিয়ার অক্টোবর মানে আমাদের নভেম্বর মাসে আবার বিপ্লব হয়ে যারা ক্ষমতা গ্রহণ করে, তারা কিভাবে সংবিধান প্রণয়ন করেছিল? তখন রাশিয়া, এই যে আমরা সোভিয়েত ইউনিয়ন বলি, সোভিয়েত মানে হচ্ছে পরিষদ। কি সোভিয়েত ছিল? সোভিয়েত অফ ওয়ার্কার্স এন্ড সোলজার্স ডেপুটিস, শ্রমিক প্রতিনিধি এবং সৈনিকদের প্রতিনিধি। বর্তমান সরকারের প্রধান দুর্বলতা হচ্ছে
সৈনিকদের সাথে তার কোঅর্ডিনেশনের অভাব। যদি তাদের নিজেদের, যেমন ইরানিরা যখন বিপ্লব করার পর গোটা সেনাবাহিনীকে কর্তৃত্বে নিয়েছে এবং তারা রেভলিউশনারি গার্ড করেছে, বর্তমান সরকার সেরকম করেনি। এখন তারা যে ক্ষমতা গ্রহণ করেছে এটা বাস্তব সত্য, আমি আগেই বলেছি শূন্যতা পূরণের সরকার এটা। কিন্তু তারপরেও রাষ্ট্র চলতে হলে কতগুলো আইনের মাধ্যমে চলতে হয়, পুরনো আইনগুলো কিন্তু চলছে সব জায়গাতে। 1972 কি হয়েছিল বাংলাদেশে, প্রেসিডেন্টের একটা অর্ডিন্যান্স দিয়ে বলা হয়েছিল লজ কন্টিনিউয়েন্স অর্ডিন্যান্স, অর্ডার, তাই না? আগের ল গুলো চালু থাকবে, এটা ব্রিটিশ আমলের ল গুলো এইভাবেই চালু আছে আমাদের এখানে। তো এই সরকার তো কোনো লকে বাতিল করে নাই, সংবিধানকেও বাতিল করেনি, শুধুমাত্র সংবিধানের অধীনে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন, 3টা নির্বাচনই ছিল ভুয়া নির্বাচন, সুতরাং সেই নির্বাচনগুলি ছিল অবৈধ। সেই ক্ষেত্রে আমার মনে দাবি করা উচিত, আমি দুটো কথা বলে শেষ করি, সংবিধানের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের যে বিপুল পরিমাণ সম্পদ বিদেশে পাচার হয়েছে সেটা ফিরিয়ে আনা, এবং যে সমস্ত অবৈধ এবং অসম চুক্তি হয়েছে, সেটা হতে পারে ভারতের সাথে, সেটা হতে পারে আমেরিকার সাথে, সেটা হতে পারে চীনের সাথে, সেই সবগুলো বাতিল করার এখতিয়ার বর্তমান সরকারের আছে। যুক্তি কি, হাসিনার আমলে 3টা সরকারি অবৈধ ছিল, এমনকি 2009 সনের নির্বাচন বৈধ কিনা এই বিষয়ে আমার সন্দেহ আছে। 14, 18, 24 নির্বাচন তো স্পষ্টতই অবৈধ। কাজে অবৈধ সরকারের অধীনে যে সমস্ত আইন হয়ে গেছে সেগুলি বাতিল করতে পারবে না, মানে যে সমস্ত কাজ বাস্তবায়িত হয়ে গেছে এগুলি ফেথ অ্যাকমপ্লিশড অ্যাক্ট। কিন্তু যেগুলো আছে এটাই টাকা ফেরত আনা উচিত। যদি আপনি এটা না পারেন, জনগণের মধ্যে যদি সেই টাকা ফেরত দিতে না পারেন, অন্তত দেশের শীর্ষ যে সমস্ত ব্যবসায়ী কোম্পানি ভুয়া কোম্পানি করে লোন নিয়ে দেশকে ধ্বংস করেছে, তাদের অন্যান্য ব্যবসার থেকে টাকাটা তুলে এই ব্যাংকে যেগুলি ক্ষতিগ্রস্ত তাদের ফেরত দিতে হবে। যদি অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমান সরকার কি করছে আমরা জানি না প্রকৃত প্রস্তাবে, এটা হচ্ছে এক প্রধান দুর্বলতা। আপনি সংবিধান নিয়ে বলছেন তার কর্তৃত্ব আছে কিনা, সংবিধান না যতদিন না থাকে ততদিন অর্ডিন্যান্স বলে দেশ চালানো যায়। এবং তারপরে সংবিধান যদি পূর্ণাঙ্গ সংবিধান করতে চায়, এই সরকার সংবিধান ঘোষণা করতে পারে। যেমন আইয়ুব খানের সরকার কিভাবে সংবিধান ঘোষণা করেছিল 1962 সনে, তারা 56 সনের সংবিধানকে বাতিল করেছিল। তখন বিশ্বের বড় বড় হান্স ক্যালসেন প্রভৃতি বড় বড় পণ্ডিতদের ধরে এনে বলেছিলেন যদি আইয়ুব খানের বিরুদ্ধে কেউ বিদ্রোহ না করে তাহলে তার এটা বৈধ। আমি যে বর্তমান সরকার যদি নতুন কোন সংবিধান প্রবর্তন করে যে জনগণ তার বিরুদ্ধে বিদ্রোহ না করে তাহলে এটা বৈধ হয়ে যাবে। মানে বৈধতার দুটো পথ আছে, একটা হচ্ছে হ্যাঁ বাচক, একটা হলো না বাচক। কেউ যদি না বলে, অর্থাৎ ডবল না হলে হ্যাঁ হয়ে যায়, এই আর কি। আপনি এটা আইন করলেন, কেউ এটাকে না বললেন না, এটা আইন হয়ে যাবে। স্যার, আমাদের আসলে নির্ধারিত সময় শেষ, কিন্তু যেহেতু দর্শকদের মধ্যে অনেকেই অনেক আপনাকে আরেকটু বেশি শুনতে চান, আমরা স্যার আপনার আর 1-2 মিনিট একটু নিব স্যার। সেটি হচ্ছে যে এই সরকার তো একটি শূন্যতার মধ্যে ক্ষমতা এসছে এবং তাদের নানা ধরনের জঞ্জাল, প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা হয়েছে, সেগুলির পৃষ্ঠতত্ত্ব, এই সবগুলি সংবিধানের মধ্যে আইসা পড়লো কেন? মানে কি অ্যাজ ইফ আমরা যদি একটা অন্যরকম সংবিধান হতো, শেখ হাসিনা কম ফেসিস্ট হতেন, বা আমাদের যদি আমেরিকার সংবিধানের মতো একটা সংবিধান থাকতো, সেইটিকে শেখ হাসিনা কে একনায়কতন্ত্র হওয়ার পথে বাধা থাকতো। সংবিধানটার উপরে আইসা পড়লো কেন এই, মানে এই লাইনটা? আচ্ছা, সংবিধানটার উপরে এসে পড়লো যে কারণ সংবিধান হচ্ছে বহিঃপ্রকাশ। মানুষ যখন জ্বর দেখে তখন মানুষ কি করে, জ্বর পট্টি দেয়। এটা হলো বাইরের থেকে, এটা হলো এটা কিন্তু বলে কি এটা হলো হাতুড়ি চিকিৎসার মতো, অর্থাৎ এটা হলো লক্ষণের চিকিৎসা। তবু আমি যেটা অমূলক নয়, আসল কথা বলি। অনেকে বলে যাচ্ছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে। মানে প্রত্যেকের তো একটা মত আছে, বুঝতে পারছেন না? বাংলাদেশে যত রাজনৈতিক ব্যক্তি আছে প্রত্যেকের একটা রাজনৈতিক মত আছে, সকলেই মাস্টার। এত কথার মধ্যে আমি একটা কথা বেছে নিচ্ছি, কিন্তু তাতে একটা অচলাবস্থা তৈরি হবে। যদি ইতিহাস থেকে আমরা একটু শিক্ষা গ্রহণ করি, ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এত ক্ষমতা দেওয়া হলো কেন? দেওয়া হলো যে তখন এই প্রশ্ন উঠেছিল প্রেসিডেন্টের ক্ষমতাকে খর্ব করার উপায় কি, প্রেসিডেন্ট যেন স্বৈরাচারী হয়ে না ওঠেন। যেমন যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়নি, কিন্তু তবু আমরা জানি ভিয়েতনামে 20 বছর যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র চালিয়েছেন, 1954 থেকে 1975 পর্যন্ত। কিভাবে চালিয়েছেন? এটা একটা ল এন্ড অর্ডার অপারেশন, যুদ্ধ কিন্তু করে নাই। অর্থাৎ সারা দুনিয়া জানে ভিয়েতনাম ওয়ার, আমেরিকার যে কোনো আপনি পত্রিকা দেখেন ভিয়েতনাম ওয়ার, কিন্তু আমেরিকান সরকার কিন্তু এটাকে ওয়ার বলে স্বীকার করেনি। এমনকি 1966 সনে জাতিসংঘের যে ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস, সেটাতে আছে 20 নম্বরে যে কেউ আগ্রাসী যুদ্ধ পরিচালনা করতে পারবে না। আমেরিকা বলে না, আমরা এটা পরিচালনা করবো, এই জন্য তারা বহুদিন এটা রেটিফাই করে নাই। 1990-91 পর্যন্ত তারা এটাকে নন রেটিফাই করে রেখেছিল। তারপরে তারা 7-8টা রিজার্ভ ক্লজ দিয়ে ওটা রেটিফাই করেছে। মানে তারা যুদ্ধ ঘোষণার অধিকারটা রাখতে চায়।
আমি বলছি এই যে বিপুল ক্ষমতা প্রেসিডেন্টের আছে, সেটাকে নিয়ন্ত্রণ করে কি আমেরিকায়? কংগ্রেস। আমাদের সংবিধানের প্রধান ত্রুটি হচ্ছে এখানে নির্বাচনকে রিগিং করা যায়, ইঞ্জিনিয়ার্ড ইলেকশন করা যায়। এইটা প্রধানমন্ত্রীর অধীনে থাকলেও হবে, প্রেসিডেন্টের অধীনে থাকলেও হবে। উদাহরণ দিয়ে বলি, শেখ মুজিবুর রহমান প্রথমে এসেছিলেন প্রেসিডেন্ট হয়ে, তার অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছিল। তিনি যখন ফিরলেন কয়েকদিনের মধ্যে, তিনি দুদিনের মধ্যে পদত্যাগ করে প্রধানমন্ত্রী হলেন। তারপরে তিনি যে শাসন চালালেন, তারপরে তিনি 1975-এ এসে তিনি নিজেকে আবার প্রেসিডেন্ট ঘোষণা করলেন। আপনি বলুন এখন কোন আমলে স্বৈরাচার কম হয়েছে, শেখ মুজিবের প্রধানমন্ত্রীত্বের আমলে না রাষ্ট্রপতিত্বের আমলে? না স্যার, আসলে কি খুব আসলে কি তাতে কোনো পার্থক্য হয়? না স্যার, হয় না। আমি যেটি বলতে চাইছিলাম যে স্যার, শেখ হাসিনা কি ইভেন আমি যদি ধৈর্যও নেই এই সংবিধানটা একটা খুবই খারাপ সংবিধান, কিন্তু শেখ হাসিনা কি সংবিধান মাইনা গুম করছেন? শেখ হাসিনা কি সংবিধান মাইনা ইলেকশন রিগিং করছেন? মানে সংবিধানে যা, আমি সেটাই বলছি, সংবিধান হচ্ছে জাতীয় সমাজের বহিঃপ্রকাশ, ইংরেজিতে বললে আর কি এক্সপ্রেশন অফ সিভিল সোসাইটি। আমাদের এখানে সিভিল সোসাইটি দুর্বল। সিভিল সোসাইটি কাকে বলে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি এরকম চাটুকার হন, তোষামতকারী হন, তাহলে সেখানে রাজনীতিতে তো স্বৈরাচার প্রতিষ্ঠিত হবেই। বুঝতে পারছেন? আচ্ছা, শুধু তাই নয়, আমাদের ধরেন ডাক্তারদের দুটো সংগঠন হয়ে গেল, একটা হলো ড্যাব, একটা স্বাধীনতা চিকিৎসা পরিষদ। আপনি উদাহরণ দিয়ে বলছি, সাংবাদিক সমিতিগুলি বিভক্ত হয়ে গেল, আপনি নিজে দেখেন না এগুলো? আচ্ছা, টেলিভিশন যেগুলোকে পারমিশন দেওয়া হলো, সেগুলো কি ভূমিকা পালন করলো? আপনাকে আপনার টেলিভিশনের মালিক, একদা মালিক, কি করে আপনাকে স্টুপিড বললো? এটা কি সম্ভব? প্রশ্নটা স্টুপিড বলছে আমাকে না। আমি মনে করি না, অ্যাপারেন্টলি আপনাকেই বলেছে। আপনি স্টুপিডের মতো প্রশ্ন করছেন কেন? তার মানে আপনি স্টুপিড। না, আপনাকে এটা বলার দুঃসাহসটা হলো কিভাবে? কারণ দুঃসাহসটা হইলো হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে শেষ দিকে আইসে বা গত 5 বছর 7 বছরে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের কাঠামোর মধ্যে যারা আছেন তাদের দুঃসাহস আসলে বাড়ছিলই। না, বাড়ার কারণ আছে। আমি এখনই বলি, দেশে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হলো, এটা বাংলাদেশ ব্যাংকের ভিতর দিয়ে হলো। আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের যে সুইফট কোড, এটা কমপক্ষে বলছি 6-7 স্তরের আপনার পাসওয়ার্ড দিয়ে যেতে হয়। রাইট। আজকে শুনলাম উগান্ডার সেন্ট্রাল ব্যাংকও হ্যাকিং হয়েছে। তার মানে এটা দুর্বল দেশে এটা হয় আমাদের, কিন্তু আমাদের দেশ তো উগান্ডার মতো তো দুর্বল দেশ না। ওখানেও উগান্ডাতে যে ডিক্টেটর ছিলেন ইদি আমিন, তো বাংলাদেশে শেখ মুজিব তো তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় নেতা ছিলেন। তো শেখ মুজিবের আমলে যা হয়েছে, কথাটা খেয়াল করেন, তো সেটা হাসিনার আমলে সেটা বহুগুণে বর্ধিত হলো কি করে? আমি বলি হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ফার্স্ট এজ এ ট্র্যাজেডি, দেন এজ এ ফার্স। হাসিনা তো ফার্স হলো এই জন্য তিনি তো বাপের মতো প্রাণ দিতে পারলেন না, তিনি তো পালিয়ে গেলেন। স্যার, এইটা খালি শেষ কথা বলি স্যার, একদা স্যার আপনি এই ভূখণ্ডে, আমি এখন যে দেশে আছি সেখানে অনেকদিন কাটাইছেন স্যার, আপনি এখানে পড়ালেখা করছেন, পড়াইছেন, পড়ছেন। এদের এখানে আসলে হ্যাকিং জিনিসটা এটা হইতে পারে, কিন্তু বাংলাদেশে এটা কেন হয়েছে? এদের এখানে স্টেট ব্যাংক অফ মানে এদের স্টেট ব্যাংকেরও স্যার নানা। আরে ভাই, আমি তো বলছি হ্যাকিং তো হয়েছে অল্প টাকা, বুঝতে পারছেন না? তারপরে বিপুল পরিমাণ টাকা, বছরে 17 বিলিয়ন করে চলে গেছে। যদি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের কথা একেবারে ভুল না হয়, তাহলে এটা কি করে সম্ভব? ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য গতকাল কোথাও বলেছেন, আমি পত্রিকায় আজকে দেখলাম, যে এই টাকাটা যে ফেরত নিয়ে আসতে না পারেন, তাহলে আপনি কিসের বিকল্প সরকার হয়েছে? এটা খুব না, এটা ভালো কথা বলছেন, এটা গুরুত্বপূর্ণ কথা, এটা করতে হবে। আমার কথা হচ্ছে কি, দেশের ব্যাংকিং খাতটাকে ধ্বংস করে দিয়েছে, দেশের বিদ্যুৎ খাতটাকে ধ্বংস করে দিয়েছেন। মানে গ্রাফিক ভাষায় দেবপ্রিয় বলেছেন যে আমাদের দুটো কিডনি নষ্ট করে ফেলেছে। একটা হচ্ছে দেশের ফিনান্সিয়াল সিস্টেম, আর একটা দেশের এনার্জি সিস্টেম। আসলে তো এই অপরাধ তো অমার্জনীয়, অথচ এটাকে বলা হয়েছে উন্নয়ন। রাইট, আশ্চর্য ব্যাপার। এবং উন্নয়নের জন্য বলা হচ্ছে, উন্নয়নের জন্য একটা ধারাবাহিকতা দরকার, কন্টিনিউটি দরকার। এবং অনেক শিক্ষিত শিক্ষক বুদ্ধিজীবীরাও এই কথায়, মানে এই জায়গায় সুরে সুর মেলাইছে। তোষার মধ্যে কি প্রকারে যায়? বাংলাদেশ ব্যাংকের এককালীন গভর্নর ডক্টর আতিউর রহমান, তিনি একা বঙ্গবন্ধুর উপর 180টা বই লিখেছেন। সত্যি নাকি স্যার? 180টা বই লিখেছেন তিনি। তারপরে গত 3 বছরে লিখেছেন, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ হারানোর পর একা 21টা না 23টা বই লিখে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমেরিটাস প্রফেসর হওয়া উপলক্ষে তৎকালীন ভাইস চ্যান্সেলর ডক্টর আখতারুজ্জামান বা তারপরে কে যেন হয়েছিল, মাকসুদ কামাল, তার কাছে উপহার দিতে গেছে। স্যার, সকল কল্পনাকে, সকল কার্টুন ছবিকে, সকল কমিককে আমরা সবাই মিলে ছাড়াই গেছিলাম স্যার।
একজন এবং এতগুলি বই তিনি বঙ্গবন্ধু সম্পর্কে লিখলেন যে বঙ্গবন্ধু সম্পর্কে এমন কি লেখার আছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরশিপ ছাড়ার পরে তিনি এতগুলি বই লিখেছেন এবং সেগুলি বহন করে নিয়ে গিয়ে উপহার দিচ্ছেন। অর্থাৎ একটা দেশের অধঃপতন কোন পর্যায়ে গেলে এটা হতে পারে স্যার, একটা উদাহরণ মাত্র এটা। জি স্যার, বই, কবিতা, গান। প্রফেসর সলিমুল্লাহ খান, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা 1 ঘন্টার কথা বলে স্যার আপনার সঙ্গে সংযুক্ত হয়েছিলাম, অলরেডি 1 ঘন্টা পরে আরো 10 মিনিট পেরিয়ে গেছে। স্যার আমাদেরকে ক্ষমা করবেন দীর্ঘ সময় আপনাকে আটকে রাখার জন্য। তবে দর্শকরা এখনো আপনাকে শুনতে চাইছেন, আমরা আপনাকে আজ আর বিরক্ত করবো না, অন্য সময় নিশ্চয়ই আমরা থাকবো। আপনাকে শুধু জানিয়ে রাখি, একসাথে 15,000 দর্শক আমাদের সাথে ছিলেন প্রায় পুরোটা সময়। অনলাইনে এটা একটা বড় নাম্বারই আসলে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আপনাকেও পুনরায় শুকরিয়া জানাচ্ছি। আমি সামান্য মানুষ, এত বেশি কিছু বললে আমি আপনাকে পর্যাপ্ত ভাষায় ধন্যবাদ দিতে পারবো না। আল্লাহ হাফেজ।